ওয়েলকাম স্টুডেন্টস, তোমরা দেখছো ফিলোসফি ক্লাস। আজকে আমি তোমাদের দ্বাদশ শ্রেণীর যুক্তিবিজ্ঞানের অর্থাৎ যুক্তিবিজ্ঞানের যে প্রথম ভাগ রয়েছে তোমাদের অবরোধ যুক্তি, সেই অবরোধ যুক্তির তৃতীয় অধ্যায়, থার্ড চ্যাপ্টার, তৃতীয় অধ্যায় বচনের বিরোধিতা। যুক্তিবিজ্ঞান বা লজিকের অবরোধ যুক্তির তৃতীয় অধ্যায়টি কি? বচনের বিরোধিতা। বচনের বিরোধিতা, অপোজিশন অফ প্রপোজিশন। বচনের বিরোধিতা নিয়ে আলোচনা করব। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে দেখবে বচনের বিরোধিতা সম্পর্কে একটা পরিষ্কার ধারণা হয়ে যাবে। এবং তোমরা জানো যে তোমাদের এবারের পরীক্ষার সিলেবাস অনুসারে এই চ্যাপ্টার থেকে কিন্তু বড় কোশ্চেন আসবে 8 নম্বরের। সুতরাং খুব গুরুত্বপূর্ণ তোমাদের কাছে এই বচনের বিরোধিতা। তো পুরোটা ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো, আমি এখানে দুটো বিষয় উল্লেখ করেছি। একটি হচ্ছে তার সঙ্গে রয়েছে বিরোধিতার বর্গক্ষেত্র। আমরা বচনের বিরোধিতার সঙ্গে বিরোধিতার বর্গক্ষেত্রটি বোঝার চেষ্টা করব, যাকে ইংলিশে বলা হয় স্কোয়ার অফ অপোজিশন, বিরোধিতার বর্গক্ষেত্র। এখন মূল আলোচ্য বিষয়টা কি? মূল আলোচ্য বিষয় হচ্ছে বিরোধিতা, বচনের বিরোধিতা, অপোজিশন অফ প্রপোজিশন। বচনের বিরোধিতা বলতে কি বোঝায়? সাধারণ অর্থে যদি আমরা বোঝার চেষ্টা করি এক কথায়, তাহলে আমাদের বুঝতে হবে যে আমরা জানি যে নিরপেক্ষ বচন কয় প্রকার? 4 প্রকার। কি কি? এ বচন, ই বচন, আই বচন, ও বচন। এই যে 4টি নিরপেক্ষ বচনের উদাহরণ আমি এখানে বক্সের মধ্যে লিখেছি, বর্গক্ষেত্রের কর্নারগুলোতে। এই হচ্ছে 4টি নিরপেক্ষ বচন। এখন এই 4 প্রকার নিরপেক্ষ বচনের মধ্যে একটি বচনের সঙ্গে আরেকটি বচনের, এ বচনের সঙ্গে ই বচনের একটা সম্বন্ধ আছে, আই বচনের সঙ্গে ও বচনের একটা সম্বন্ধ আছে, তেমনি এ বচনের সঙ্গে আই বচনের সম্বন্ধ আছে, ই বচনের সঙ্গে ও বচনের সম্বন্ধ আছে। আবার কর্নারগুলো ধরো, এ বচনের সঙ্গে ও বচনের একটা সম্বন্ধ আছে, ই বচনের সঙ্গে আই বচনের একটা সম্বন্ধ আছে। এই সম্বন্ধ হচ্ছে কোন সম্বন্ধ? না যে কোনো সম্বন্ধ নয়, এই সম্বন্ধ হচ্ছে যৌক্তিক সম্বন্ধ, যাকে ইংলিশে বলা হয় লজিক্যাল রিলেশন, যৌক্তিক সম্বন্ধ। সেই যৌক্তিক সম্বন্ধকে নাম দেওয়া হচ্ছে বিরোধিতার সম্বন্ধ। এখন কখন সেই সম্বন্ধ গড়ে ওঠে? না যখন দুটি বচন, এ বচন ই বচন, অথবা এ বচন আই বচন, অথবা আই বচন ও বচন, এই যে 4 প্রকার নিরপেক্ষ বচন, সেই 4টি বচনের মধ্যে যখন একটি বচন আরেকটি বচনের বিরোধী হয়, যদি একটি বচন আরেকটি বচনের বিরোধী হয়, তখন তাদের মধ্যে যে সম্বন্ধ দেখা যায়, সেই সম্বন্ধটাকেই, সেই যৌক্তিক সম্বন্ধটাকেই নাম দেওয়া হয়েছে বিরোধিতার সম্বন্ধ। বুঝতে পেরেছ? এটা সহজভাবে যদি আমরা বোঝার চেষ্টা করি, তাহলে এইভাবে মনে রাখবে যে 4 প্রকার নিরপেক্ষ বচন, তাদের মধ্যে একে অন্যের সঙ্গে একটা যৌক্তিক সম্বন্ধ আছে। কখন? না যদি একে অপরের বিরোধী হয়, তাহলে তাদের মধ্যে যে যৌক্তিক সম্বন্ধ, তাকেই বলা হচ্ছে বচনের বিরোধিতা। বুঝতে পেরেছ? এখন এই যে বললাম, যদি একটি বচন আরেকটি বচনের বিরোধী হয়, তাহলে তাদের সম্বন্ধকে বলা হচ্ছে বিরোধিতার সম্বন্ধ। এখন কখন বিরোধী হবে? কখন একটি বচন আরেকটি বচনের বিরোধী হবে? মানে এ বচন ই বচনের বিরোধী বা ই বচন এ বচনের বিরোধী কখন বলা যাবে? না সেক্ষেত্রে বিরোধিতার 3টি শর্ত আছে। বিরোধিতার 3টি শর্ত যদি পূরণ করা হয়, তাহলে বলা যাবে যে একটি বচন আরেকটি বচনের বিরোধী। আর যখনই একটি বচন আরেকটি বচনের বিরোধী হবে, তখনই কিন্তু তাদের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কটাকে বলা হবে বিরোধিতার সম্বন্ধ বা বচনের বিরোধিতা। এখন এই যে বিরোধী বা বিরোধিতা, এই শব্দগুলো রয়েছে, এই শব্দগুলো আবার দুটি অর্থে ব্যবহার করা হয়ে থাকে। একটি হচ্ছে সংকীর্ণ অর্থে, আর একটি হচ্ছে ব্যাপক অর্থে। সংকীর্ণ অর্থে কোনটা? সংকীর্ণ অর্থে দুটি বচন একে অপরের বিরোধী কখন? না সংকীর্ণ অর্থে হচ্ছে যদি একটি বচন সত্য হলে আরেকটি বচন মিথ্যা হয়।
কিংবা একটি বচন মিথ্যা হলে আরেকটি বচন সত্য হয়, তাহলে বচন দুটি পরস্পর বিরোধী বচন হবে। এটি হচ্ছে সংকীর্ণ অর্থ। আর ব্যাপক অর্থ কোনটা? যদি দেখা যায় যে একটি বচন ও আরেকটি বচন, দুটি বচনের মধ্যে গুণের পার্থক্য থাকে, অথবা দুটি বচনের মধ্যে পরিমাণে পার্থক্য থাকে, অথবা দুটি বচনের মধ্যে গুণ ও পরিমাণ দুদিক থেকে পার্থক্য থাকে, তাহলে বচন দুটি একে অপরের বিরোধী হবে। এটি হচ্ছে ব্যাপক অর্থ। এখন আমরা যে যুক্তি পড়ছি, আমরা যে যুক্তিবিজ্ঞান পড়ছি এই দ্বাদশ শ্রেণীতে, সেটি হচ্ছে ট্র্যাডিশনাল লজিক, প্রচলিত যুক্তিবিজ্ঞান। এই প্রচলিত যুক্তিবিজ্ঞানে বিরোধিতার ব্যাপক অর্থটাকেই ধরা হয়, সংকীর্ণ অর্থে নয়। তাহলে বিরোধিতার ব্যাপক অর্থে একটি বচন আরেকটি বচনের বিরোধী হবে কখন, বা একটি বচনের সঙ্গে আরেকটি বচনের বিরোধিতার সম্পর্ক কখন থাকবে? তিনটি শর্ত পূরণ করলে। সেই তিনটি শর্ত কি কি? দেখো এখানে আমি লিখেছি বিরোধিতার শর্ত। বিরোধিতার শর্ত কি কি? 1 নম্বর হচ্ছে দুটি নিরপেক্ষ বচন হবে, অর্থাৎ যে দুটি বচনের মধ্যে বিরোধিতার সম্পর্ক থাকবে সেই দুটি বচনই নিরপেক্ষ বচন হবে। এ বচন হবে ই বচন হবে, অথবা এ আই হতে পারে, অথবা এ ও হতে পারে, অথবা আই বচন ও বচন হতে পারে। এটা 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হচ্ছে দুটি বচনের উদ্দেশ্যপদ ও বিধেয়পদ এক হবে, অর্থাৎ যে দুটি বচনের মধ্যে বিরোধিতার সম্বন্ধ থাকবে বা যে দুটি বচন একে অপরের বিরোধী হবে, দুটি বচনেরই উদ্দেশ্যপদ এবং বিধেয়পদ একই হবে। অর্থাৎ এ বচন আর ই বচনকে যদি আমরা ধরি পরস্পর বিরোধী বচন, তাহলে এ বচনের উদ্দেশ্য বিধেয় যা, ই বচনের উদ্দেশ্য বিধেয় তাই হবে। নেক্সট 3 নম্বর শর্ত কি? 3 নম্বর শর্ত হচ্ছে বচন দুটির মধ্যে গুণের অথবা পরিমাণের অথবা গুণ ও পরিমাণের পার্থক্য থাকবে। অর্থাৎ যে দুটি বচনের মধ্যে বিরোধিতার সম্পর্ক থাকবে, অর্থাৎ একটি বচন আরেকটি বচনের বিরোধী হতে গেলে তাদের মধ্যে কিসের পার্থক্য থাকতে হবে? হয় গুণের পার্থক্য থাকবে, গুণের পার্থক্য মানে একটি সদর্থক হলে আরেকটি নরমার্থক, অথবা পরিমাণে পার্থক্য থাকতে হবে, পরিমাণে পার্থক্য মানে একটি সামান্য বচন হলে আরেকটি বিশেষ বচন, অথবা গুণ ও পরিমাণ উভয়ের পার্থক্য থাকতে হবে, অর্থাৎ একটি সামান্য সদর্থক বচন হলে আরেকটি হবে বিশেষ নমর্থক বচন হতে হবে আরেকটিকে। এইরকম পার্থক্য থাকলে তবেই বলা যাবে যে দুটি বচন একে অপরের বিরোধী, অর্থাৎ তাদের মধ্যে যে সম্বন্ধ রয়েছে সেই সম্বন্ধটাকে বলা হচ্ছে বিরোধিতার সম্বন্ধ। বোঝা গেছে? এখন এই ব্যাপক অর্থে ধরে নিয়ে বিরোধিতার একটি সংজ্ঞা দেওয়া হয়েছে। তাহলে কাকে বলে বিরোধিতা? তার সংজ্ঞাটা কি দাঁড়াবে শর্তগুলোর উপর বেস করে? একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট, একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট দুটি নিরপেক্ষ বচন যদি গুণের দিক থেকে অথবা পরিমাণের দিক থেকে অথবা গুণ ও পরিমাণ উভয় দিক থেকে পৃথক হয়, তাহলে তাদের মধ্যে যে যৌক্তিক সম্বন্ধ রয়েছে তাকে বলা হবে বিরোধিতার সম্বন্ধ বা বচনের বিরোধিতা। বুঝতে পেরেছ? এই হচ্ছে বিরোধিতার সংজ্ঞা। এখন দেখো আমি বোর্ডের ডান দিকে একটি ছক অঙ্কন করেছি, একটি বর্গক্ষেত্র। এই বর্গক্ষেত্র যাকে বলা হয় বিরোধিতার বর্গক্ষেত্র। এই বর্গক্ষেত্র দেখো ওপরে বাঁদিকে রয়েছে এ বচন ই বচন, নিচে বাঁদিকে রয়েছে আই বচন, ডান দিকে রয়েছে ও বচন। এখন প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের সম্বন্ধ এখানে দেখানো হয়েছে। কিসের সম্বন্ধ দেখানো হয়েছে? এই প্রকার বিরোধিতার সম্বন্ধ দেখানো হয়েছে। কি বিরোধিতার সম্বন্ধ দেখো? দেখো এখানে এ বচনের সঙ্গে ই বচনের যে বিরোধিতার সম্পর্ক তার নাম দেওয়া হয়েছে বিপরীত বিরোধিতা। অ্যারো চিহ্নগুলো খেয়াল রাখবে, দুদিকে অ্যারো চিহ্ন আছে, এ বচনের দিকে অ্যারো চিহ্ন আছে, ই বচনের দিকে অ্যারো চিহ্ন আছে। তার মানে কি না এ বচনের সঙ্গে ই বচনের, আবার উল্টো দিক থেকে ই বচনের সঙ্গে এ বচনের, যেভাবেই ধরি না কেন আমরা এ থেকে যদি ই ধরি অথবা ই থেকে এ ধরি, তাহলেও তাদের মধ্যে যে বিরোধিতার সম্বন্ধ তার নাম দেওয়া হয়েছে বিপরীত বিরোধিতা। একইভাবে নিচের দিকে আসো, নিচের দিকে দেখবে লেখা আছে বাঁদিকে আই বচন, ডান দিকে হচ্ছে ও বচন। এই যে আই বচন আর ও বচন এদের মধ্যে যে বিরোধিতার সম্বন্ধ তার নাম দেওয়া হচ্ছে অধীন বিপরীত বিরোধিতা। এদিকে দুদিকে অ্যারো আছে, অর্থাৎ
আই বচনের সঙ্গে ও বচনের, বা আমরা বলতে পারি ও বচনের সঙ্গে আই বচনের। 3 নম্বর, বাদিকে দেখো এ বচন আর আই বচন। এই যে এ বচনের সঙ্গে আই বচনের যে সম্বন্ধ, যে বিরোধিতার সম্বন্ধ, তার নাম দেওয়া হয়েছে অসম বিরোধিতা। অসম বিরোধিতা। একইভাবে দুদিকে এরা চিহ্ন আছে, মানে এ বচনের সঙ্গে আই বচনের, বা আমরা উল্টো করে বলতে পারি আই বচনের সঙ্গে এ বচনের, যেদিক থেকেই হোক না কেন তার নাম হচ্ছে, তাদের বিরোধিতার নাম হচ্ছে অসম বিরোধিতা। এই অসম বিরোধিতার আরেকটি উদাহরণ রয়েছে ই বচনের সঙ্গে ও বচনের। হ্যাঁ, এটিও অসম বিরোধিতা, বা ও বচনের সঙ্গে ই বচনের, দুদিকে এরও আছে, এটিও অসম বিরোধিতা। নেক্সট 4 নম্বর দেখো, এবার কর্নারগুলো দেখো, কর্নারগুলো লক্ষ্য রাখো। প্রথমে এ বচনের সঙ্গে ও বচনের দেখো সম্পর্ক দেখানো হয়েছে। এ বচনের সঙ্গে ও বচনের যে বিরোধিতার সম্পর্ক, তার নাম দেওয়া হচ্ছে বিরুদ্ধ বিরোধিতা। দুদিকে এরও চিহ্ন আছে, মানে এর সঙ্গে ওর, অথবা ও বচনের সঙ্গে আই বচনের। আবার বিরুদ্ধ বিরোধিতার আরেকটা উদাহরণ রয়েছে, আবার ই বচন এবং আই বচন, এই দুটি বচনের মধ্যেও যে বিরোধিতার সম্পর্ক, তার নামও দেওয়া হয়েছে বিরুদ্ধ বিরোধিতা। ওকে, তার নামও বিরুদ্ধ বিরোধিতা দেওয়া হয়েছে। ঠিক অসম বিরোধিতার মতন বিরুদ্ধ বিরোধিতার ক্ষেত্রেও দুই জোড়া বচনের মধ্যে রয়েছে এ বচনের সঙ্গে ও বচনের বিরুদ্ধ বিরোধিতা, আবার ই বচনের সঙ্গে আই বচনের, বা আই বচনের সঙ্গে ই বচনের, এদের যে বিরোধিতার সম্বন্ধ, তাকেও বলা হচ্ছে বিরুদ্ধ বিরোধিতা। এই যে ছকের মধ্যে আমরা প্রত্যেকটা নিরপেক্ষ বচনের একের সঙ্গে অন্যের যে সম্পর্ক, সেই সম্পর্কের এখানে প্রকাশ ঘটানো হয়েছে। তাতে দেখো এখানে মোট 4 প্রকার বিরোধিতার সম্পর্ক দেখানো হয়েছে। অর্থাৎ 4 প্রকার নিরপেক্ষ বচনের মধ্যে একের সঙ্গে অন্যের যে বিরোধিতার সম্পর্ক, সেই বিরোধিতার সম্পর্ককে 4টি ভাগে ভাগ করা হয়েছে। কি কি 4টি ভাগে? বিপরীত বিরোধিতা, অধীন বিপরীত বিরোধিতা, অসম বিরোধিতা, দুদিকে অসম বিরোধিতা দু ক্ষেত্রেই রয়েছে, দুটো জোড়া বচনের মধ্যে, আর হচ্ছে বিরুদ্ধ বিরোধিতা। বিরুদ্ধ বিরোধিতাও 2 জোড়া বচনের মধ্যে রয়েছে। এই হচ্ছে বিরোধিতা 4 প্রকার। তাহলে আমরা কি লিখতে পারি? বিরোধিতা 4 প্রকার। 1 নম্বর, বিপরীত বিরোধিতা। দেখো কোন কোন বচনের মধ্যে রয়েছে? এ থেকে ই, বা ই থেকে এ। অর্থাৎ এ বচনের সঙ্গে ই বচনের, অথবা ই বচনের সঙ্গে এ বচনের যে বিরোধিতার সম্পর্ক, তাকে বলা হচ্ছে বিপরীত বিরোধিতা। যেমন সকল কবি হয় মানুষ, এটি এই বচন। এর সঙ্গে আমরা এই বচনের উদাহরণ লিখি, কোনো কবি নয় মানুষ। অর্থাৎ এ আর ই বচন, উদ্দেশ্য বিধেয় পদ এক, যেটা দ্বিতীয় শর্ত। উদ্দেশ্য বিধেয় পদ এক হতে হবে। এই দুটি বচনের উদ্দেশ্য পদ হচ্ছে কবি, দুটি বচনের বিধেয় পদ হচ্ছে মানুষ। এই উদ্দেশ্য বিধেয় পদ এক হতে হবে। কিন্তু পার্থক্য কোথায় এদের মধ্যে? পার্থক্য হচ্ছে গুণের মধ্যে, একটি হয় একটি নয়, একটি সদর্থক একটি ননর্থক। তখন এই প্রকার এই বচন আর ই বচনের মধ্যে যে বিরোধিতার সম্পর্ক, তাকে বলা হচ্ছে বিপরীত বিরোধিতা। তাহলে সংজ্ঞাটা কি দাঁড়াবে? সংজ্ঞাটা হচ্ছে, দেখো দুটি হচ্ছে সামান্য বচন, এ বচন সামান্য বচন, ই বচনও সামান্য বচন। তাহলে সংজ্ঞাটা হবে যে দুটি একই উদ্দেশ্য বিধেয় বিশিষ্ট দুটি সামান্য বচনের মধ্যে যদি গুণের পার্থক্য থাকে, তাহলে তাদের পারস্পরিক বিরোধিতাকে বলা হচ্ছে বিপরীত বিরোধিতা। বুঝতে পেরেছ? যেমন উদাহরণ, এই উদাহরণটা দেবে। নেক্সট হচ্ছে 2 নম্বর হচ্ছে আই আর ও বচনের মধ্যে যে বিরোধিতা, অধীন বিপরীত বিরোধিতা। অধীন বিপরীত বিরোধিতা।
উদাহরণ, কোন কোন বচনের মধ্যে? আই থেকে ও বা ও থেকে আই, এই দুটি বচনের মধ্যে যে বিরোধিতার সম্বন্ধ তাকে বলা হচ্ছে অধীন বিপরীত বিরোধিতা। যেমন আই বচনের কোন কোন ফুল হয় লাল, এটি আই বচন। আবার এর বিরোধী বচন হলো বা অধীন বিপরীত বিরোধী বচন হলো কোন কোন ফুল নয় লাল। দেখো, এই যে দুটি বচন, দুটি বচনের উদ্দেশ্য পদ এক, দুটি বচনের উদ্দেশ্য পদ হচ্ছে ফুল, দুটি বচনেরই বিধেয় পদ হচ্ছে লাল, তাহলে উদ্দেশ্য বিধ এক। কিন্তু পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে একটি সদর্থক আর একটি নমর্থক, অর্থাৎ গুণের পার্থক্য রয়েছে। তাহলে একই উদ্দেশ্য বিধেয় বিশিষ্ট দুটি কি বচন? দুটি বিশেষ বচন, আই আর ও দুটি বিশেষ বচন। তাহলে সংজ্ঞাটা কি দাঁড়াবে? একই উদ্দেশ্য বিধেয় বিশিষ্ট দুটি বিশেষ বচন যদি গুণের দিক থেকে পৃথক হয় তাহলে তাদের পারস্পরিক সম্বন্ধকে বলা হয় অধীন বিপরীত বিরোধিতা। যেমন আই বচন আর ও বচন, এই দুটির মধ্যে যে বিরোধিতার সম্বন্ধ তা হচ্ছে অধীন বিপরীত বিরোধিতা। বুঝতে পেরেছ? নেক্সট হচ্ছে 3 নম্বর অসম বিরোধিতা। অসম বিরোধিতা। নেক্সট হচ্ছে 3 নম্বর অসম বিরোধিতা। কোন কোন বচনের মধ্যে? দুই জোড়া বচনের মধ্যে। দেখো ছকের দিকে তাকাও, এ বচনের সঙ্গে আই বচনের, আবার ই বচনের সঙ্গে ও বচনের দুই জোড়া সম্বন্ধ রয়েছে এখানে অসম বিরোধিতার উদাহরণ হিসাবে। তাহলে এ থেকে যখন আই, এটি অসম বিরোধিতা, বা এটা 1 নম্বর দিয়ে লিখতে পারো, বা আই বচন থেকে এ, এটিও অসম বিরোধিতা। 2 নম্বর হচ্ছে ই থেকে ও বা ও থেকে ই, এই দু জোড়া বচনের মধ্যে যে বিরোধিতার সম্বন্ধ হচ্ছে তাকে বলা হচ্ছে অসম বিরোধিতা। যেমন উদাহরণ, যেমন আমরা প্রথম জোড়ার উদাহরণ দিই, সকল মানুষ হয় দ্বিপদ জীব। কি বচন এটা? এ বচন। এর অসম বিরোধী বচনটি হবে কোনো কোনো মানুষ হয় দ্বিপদ জীব। দেখো, এই দুটি বচনের উদ্দেশ্য পদ এক, মানুষ মানুষ, বিধেয় পদও এক, দ্বিপদ জীব দ্বিপদ জীব। তাহলে একই উদ্দেশ্য একই বিধি বিশিষ্ট দুটি বচন। কি বচন? দুটি বচনই সদর্থক, দুটিই হয়, অর্থাৎ গুণের পার্থক্য এখানে নেই। তাহলে একই উদ্দেশ্য ও একই বিধ বিশিষ্ট ও একই গুণ বিশিষ্ট, গুণের পার্থক্য নয়। এইভাবে বলতে পারি যে একই উদ্দেশ্য পদ, একই বিধেয় পদ ও একই গুণ বিশিষ্ট দুটি বচনের মধ্যে যদি পরিমাণে পার্থক্য থাকে, এখানে দেখো পরিমাণে পার্থক্য রয়েছে, একটা হচ্ছে সকল, একটা কোনো কোনো। সকল মানে হচ্ছে সামান্য বচন আর কোনো কোনো মানে হচ্ছে বিশেষ বচন। তাহলে পার্থক্যটা রয়েছে পরিমাণের। তাহলে সংজ্ঞাটা কি দাঁড়াবে? যে একই উদ্দেশ্য, একই বিধ ও একই গুণ বিশিষ্ট দুটি বচন যদি পরিমাণের দিক থেকে পৃথক হয় তাহলে তাদের পারস্পরিক সম্পর্ককে বলা হবে অসম বিরোধিতা, বা তাদের বিরোধিতার সম্বন্ধকেই বলা হবে অসম বিরোধিতা। বুঝতে পেরেছ? যেমন একটা উদাহরণ আমরা দিয়েছি, 1 নম্বর উদাহরণটা এই বচন আর আই বচনের মধ্যে, আর একটা উদাহরণ হতে পারে ই আর ও মধ্যে। বুঝে গেছে? নেক্সট হচ্ছে
বিরুদ্ধ বিরোধিতা। 4 নম্বর, বিরুদ্ধ বিরোধিতা। এবার দেখো, এই যে বর্গক্ষেত্র, বিরোধিতার বর্গক্ষেত্র, বিরোধী ক্ষেত্রের বর্গক্ষেত্রে দেখবে কর্নারগুলো জয়েন করা আছে। যেমন এই বচনের সঙ্গে ও বচনের জয়েন করা আছে, তেমনি এই বচনের সঙ্গে আই বচনে যুক্ত করা আছে। অর্থাৎ এই বচনের সঙ্গে ও বচনের যে বিরোধিতার সম্পর্ক সেটি বিরুদ্ধ বিরোধিতার সম্পর্ক, আবার ই বচনের সঙ্গে আই বচনের যে বিরোধিতার সম্পর্ক সেটি হচ্ছে বিরুদ্ধ বিরোধিতার সম্পর্ক। তাহলে আমরা লিখতে পারি, উদাহরণ এখানেও দুজোড়া আছে, এ থেকে ও বা ও থেকে এ। 2 নম্বর, ই থেকে আই বা আই থেকে ই। অর্থাৎ এইভাবে আমরা বলতে পারি এ বচন আর ও বচনের মধ্যে, অথবা ও বচন আর এই বচনের মধ্যে। 2 নম্বর, ই বচন আর আই বচনের মধ্যে, অথবা আই বচন আর ই বচনের মধ্যে। আমরা যেভাবেই ধরি না কেন, এই জন্য দুদিকে অ্যারো চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়েছে। দুদিকে অ্যারো চিহ্ন, যেদিক থেকে ধরি না কেন, এর সঙ্গে ও অথবা ওর সঙ্গে এ। এই প্রকার দুটি বচনের মধ্যে যে বিরোধিতার সম্বন্ধ তাকে বলা হচ্ছে বিরুদ্ধ বিরোধিতা। যেমন সকল মানুষ হয় দ্বিপদ জীব, এটি এ বচন। এর বিরুদ্ধে বিরোধী বচন কি হবে? ও বচন। কোনো কোনো মানুষ নয় দ্বিপদ জীব। দেখো, এই দুটি বচনের ক্ষেত্রেই দুটি বচনের উদ্দেশ্য পদ একই, মানুষ। দুটি বচনের বিধেয় পদ দ্বিপদ জীব একই, অর্থাৎ উদ্দেশ্য বিধেয় এক। তাহলে পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে একটি হয় একটি নয়, অর্থাৎ গুণের দিক থেকে পার্থক্য রয়েছে, একটি সদার্থক একটি নমর্থক। আবার আরেকটা পার্থক্য রয়েছে, একটি সামান্য একটি বিশেষ। সকল মানে সামান্য বচন আর কোনো কোনো মানে বিশেষ বচন। তাহলে পরিমাণের পার্থক্য রয়েছে, গুণেরও পার্থক্য রয়েছে, দুদিক থেকে পার্থক্য রয়েছে। এইরকম পরিমাণ ও গুণ দুদিক থেকে যখন দুটো বচনের মধ্যে পার্থক্য থাকে তখন তাদের মধ্যে যে বিরোধিতার সম্পর্ক তাকে বলা হয় বিরুদ্ধ বিরোধিতা। তাহলে সংজ্ঞাটা কি দাঁড়াবে? যে একই উদ্দেশ্য ও একই বিধেয় পদ বিশিষ্ট দুটি বচন যখন গুণ ও পরিমাণ উভয় দিক থেকে পৃথক হয় তখন তাদের মধ্যে যে বিরোধিতার সম্পর্ক তাকে বলা হয় বিরুদ্ধ বিরোধিতা। এই হলো 4 প্রকার বিরোধিতা। এখন এই 4 প্রকার বিরোধিতাকেই সংক্ষেপে একটি বর্গক্ষেত্রের মধ্যে তুলে ধরা হয়েছে সহজে মনে রাখার জন্য। এই বর্গক্ষেত্রটা ভালো করে মনে রাখবে। এই বর্গক্ষেত্রে প্রত্যেকটা বচনের সঙ্গে প্রত্যেকটা বচনের 4 প্রকার বিরোধিতাকে দেখানো হয়েছে। বিপরীত বিরোধিতা এই বচন ই বচনের মধ্যে, আই বচন ও বচনের মধ্যে অধীন বিপরীত বিরোধিতা, ই বচন আই বচনের মধ্যে অসম, আবার ই বচন ও বচনের মধ্যে অসম বিরোধিতা, ই বচন ও বচনের মধ্যে বিরুদ্ধ বিরোধিতা, আবার ই বচন আই বচনের মধ্যেও বিরুদ্ধ বিরোধিতার সম্পর্ক রয়েছে। এই ছকটা খুব ভালো করে মনে রাখবে, তাহলে দেখবে সবসময় বিষয়টি সহজেই বুঝতে পারবে এবং সবসময় মনে থাকবে। এই হলো আমাদের বিরোধিতার সম্পর্কে আলোচনা। ভিডিওটি বারবার করে দেখবে, ভালো করে দেখবে, তাহলে এখান থেকে যখন বড় প্রশ্ন আমাদের পরীক্ষায় আসবে খুব সহজে উত্তর করতে পারবে। ঠিক আছে, ভালো থাকবে সব।